নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলার বিশেষ অনুষ্ঠান ডক্টর অনলাইন, সাপোর্টেড বাই নারায়ণা হসপিটাল, হাওড়া এবং চুনাভাটি। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পান প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার, এবং একই সঙ্গে আমরা কিন্তু এই ডক্টর অনলাইন অনুষ্ঠানে আপনাদের জন্য সরাসরি নিয়ে আসব বিশিষ্ট চিকিৎসকদের, যারা সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। অর্থাৎ প্রতি মাসের প্রত্যেক শনিবার ডক্টর অনলাইন দেখতে ভুলবেন না। আজকের পর্বে আমরা আলোচনা করব হৃদযন্ত্রজনিত নানা জটিলতা ও সমস্যা নিয়ে। হার্ট অ্যাটাক হঠাৎ কেন হয়? হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণগুলো কি কি? কি দেখলে আপনি সতর্ক হবেন? কখন আপনার হার্টে স্টেন্ট বসানো হতে পারে? ইসিজি বা টিএমটি এই টেস্টগুলো সবসময় কি হৃদযন্ত্রজনিত যে কোনো সমস্যাকে ধরতে পারে? এবং আজকের এই এপিসোডে আপনাদের জন্য থাকবে একটি বিশেষ অংশ, যেখানে আমরা দেখব ক্যাথ ল্যাব আসলে কি, এবং সেই ক্যাথ ল্যাবে কীভাবে চিকিৎসকরা চিকিৎসা করেন, মানুষ কিভাবে ক্যাথ ল্যাবে পরিষেবা পান। কাজেই এই এপিসোডটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন কিংবা যারা ভাবছেন যে কিভাবে, কখন, কোথায় সঠিক চিকিৎসা করা যায়, তাদের জন্য আজকের এই আলোচনা। আসুন আজকের আলোচনা শুরু করি। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর মুন্না দাস। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আজকের এই আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অভিষেকবাবু যেমন বললেন, কিছু কিছু প্রশ্ন আপনাদের মনে অবশ্যই আসে, যেটা ডাক্তারবাবুদের বিজি অর্থাৎ তাদের প্র্যাকটিসের মধ্যে আপনাদের জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তো সেই আলোচনাগুলোর আমরা এই জায়গাটায় তুলে ধরছি, যাতে করে আপনাদের এই সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়। আমি ডক্টর মুন্না দাস, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া এবং চুনাভাটির সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আর ইলেকট্রোফিজিওলজিস্ট, এবং হৃদরোগজনিত যা যা সমস্যা সব কিছুর সমাধানে আমরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। গোটা পূর্ব ভারতে এই হাসপাতালটির সুনাম আছে তার এই চিকিৎসার আধার এর জন্য। স্যার, আমরা শুরুতে যেটা জানতে চাইবো যে হার্ট অ্যাটাক নিয়ে তো নানা ধারণা প্রচলিত রয়েছে আমাদের সমাজে, কিন্তু আপনার কাছে একেবারে গোড়াতেই জানার যেটা, যে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণগুলো কি কি, মানে কোন লক্ষণগুলো দেখলে আমরা সতর্ক হতে পারবো? হার্ট অ্যাটাক অবশ্যই একটি লাইফ থ্রেটনিং অর্থাৎ জীবন সংকট অসুখ, যেখানে রুগীরা প্রাথমিকভাবে একটা হঠাৎ করে বুকে যন্ত্রণা অনুভব করেন। এই যন্ত্রণাটা সাধারণত অনেকটা জায়গা জুড়ে হয়, পুরো বুক জুড়ে হতে পারে, বা বুকের ডান দিকে বা বাম দিকে হতে পারে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে। আর হার্টের জায়গা হচ্ছে চোয়াল থেকে নাভি অবধি, অর্থাৎ কিছু রুগীর যদি শুধু আপনার উপরের পেটে ব্যথা হয় বা পিঠে হয় বা দুটো হাতে আসে, তাহলেও তারা অনেক সময় ভুল করতে পারে যে এটা অন্য কোনো কারণে হচ্ছে। তো সেই জায়গাটায় আমরা বলি যে এই জায়গাগুলোতেও যদি ব্যথা হয়, তাহলে প্রথমেই হার্টের সমস্যা থেকে হচ্ছে কিনা সেটা মাথায় রাখতে হবে, দ্রুত একটা ইসিজি করতে হবে। এই বুকে ব্যথার সঙ্গে আনুষঙ্গিক যদি ব্যথা তীব্র হয়, তাহলে ঘাম হতে পারে, বমির ভাব হতে পারে, বমি হতে পারে, ব্লাড প্রেশার কমে গিয়ে কিছু রুগী মাথা ঘুরে পড়ে যেতে পারেন, শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক লোকেদের ক্ষেত্রে, আর যাদের অনেক দিন ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এই বুকের যন্ত্রণাটা নাই হতে পারে। প্রথম যে সিমটম অর্থাৎ তার লক্ষণ হিসেবে শুধুমাত্র শ্বাসকষ্ট, বুক ধড়ফড় বা মাথা ঘুরে পড়ে যাওয়া, হঠাৎ করে দুর্বলতা যেটা আগে ছিল না, এই সিমটমগুলো আসতে পারে। আচ্ছা স্যার, একটা জিনিস মানে সাধারণত আমরা বাঙালিরা যেটা ভেবে থাকি যে বুকে একটা ব্যথা হচ্ছে, কখনো সেটাকে গ্যাসের ব্যথা ভেবে আমরা অবহেলা করছি, কখনো একটা ঘরের ওষুধ কিনে নিচ্ছি বা দোকান থেকে একটা ওষুধ কিনে খেয়ে নিচ্ছি। কোন ব্যথাটা হার্টের ব্যথা বা হৃদযন্ত্রজনিত সমস্যার জন্য হচ্ছে, এটা বোঝার উপায়টা কি? একদম ঠিক। সাধারণভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের হার্টের জনিত ব্যথার কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, অর্থাৎ তার একটা চরিত্র আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে যখনই হার্টের থেকে ব্যথা হচ্ছে, আমরা যেরকম বললাম, এটা একটা বুক জুড়ে অনেকটা জায়গা জুড়ে ব্যথা হয়, রুগী একটা আঙুল দিয়ে ব্যথাটা দেখাতে পারেন না। সাধারণত যদি মাসেল পেইন হয় বা যদি হাড়ের ব্যথা হয়, বোন পেইন, তাহলে রুগী সাধারণভাবে একটা আঙুল দিয়ে দেখাতে পারেন। আর আর হচ্ছে যে যদি মানে সেই ব্যথাটি ধরুন জোরে শ্বাস নিলে ব্যথার বাড়া কমা হচ্ছে, বা শরীরের মোচড়ে ব্যথার বাড়া কমা হচ্ছে,
সাধারণভাবে এটি মাস্কুলোস্কেলেটাল পেইন বা রেসপিরেটরি অর্গানের পেইন, ফুসফুসজনিত পেইন, এটা হার্টের জন্য পার্সে হচ্ছে না। তো হার্টের ব্যথা ইউজুয়ালি শরীরের নড়াচড়াতে বা শ্বাস নেওয়াতে বাড়া কমা হয় না। হ্যাঁ, একমাত্র যদি কায়িক করতে যায় তাহলে হার্টের ব্যথা বাড়তে পারে। সেই জন্য যাদের হার্ট অ্যাটাক হয় তারা ইউজুয়ালি খুব বেশি নড়াচড়া করে না, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে বা শুয়ে থাকেন। সঙ্গে আনুষাঙ্গিক ঘাম হওয়া বা না হওয়া, বমি হওয়া বা না হওয়া, এগুলো কিন্তু হার্ট অ্যাটাক জনিত ব্যথাকে পয়েন্ট করে না। সেই জন্য অনেক সময় আমাদের একটা ধারণা আছে যে হ্যাঁ, ঘাম হয়নি তার মানে হার্টের ব্যথা নয়, বা বমি হয়নি তার মানে হার্টের ব্যথা নয়। যে সাবস্ট্রেট আমরা দেখি সেটা হচ্ছে যে 30 যদি কোনো লোক বা মহিলা যাদের ধরুন বাড়িতে হার্টের অসুখের কম বয়সের হিস্ট্রি আছে বা ইতিহাস আছে, তাদের যদি সুগারের সমস্যা থাকে, তাদের যদি প্রেশারের সমস্যা থাকে, তাদের যদি ধূমপান বা ইত্যাদির অভ্যাস থাকে তামাকজনিত, তাদের যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, এদের যদি হঠাৎ করে এই ব্যথাটা প্রথমবার এলো বা আগে এরকম ব্যথা কখনোই অনুভূত হয়নি, তাহলে কিন্তু ভুল না করে দ্রুত তাদের একটি হার্টের পরিষেবাতে যাওয়া উচিত, যেখানে তাদের এই এমার্জেন্সি সার্ভিসেস হিসেবে ইসিজি এবং বাকি কিছু ব্লাড টেস্ট করে দ্রুত নির্ণয় করা উচিত যেটা হার্ট অ্যাটাক থেকে হচ্ছে কিনা। আচ্ছা স্যার, দুটো শব্দ শোনা যায়, হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট। এই দুটো কি একই নাকি কি কি পার্থক্য রয়েছে একটু যদি বলেন? হ্যাঁ, হার্ট অ্যাটাক তো হচ্ছে যেখানে হার্টের যে আপনার ধমনী তার মধ্যে চর্বির প্রলেপ পড়ে সেটা নালীটা সরু হয়ে তার মধ্যে একটা সেই প্রলেপটা ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে শিরাটা বন্ধ হয়ে গেল, একটা বিস্তীর্ণ অঞ্চল হার্টের রক্ত পাওয়া থেকে তাদের ডিপ্রাইভড হলো, অর্থাৎ সেখানে রক্ত গেল না, সেখানে মাসেলের মৃত্যু হলো, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে হার্টটা পাম্প করা বন্ধ করে দিল। অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট রুগী আমাদের কাছে কথা বলার অবস্থায় থাকবে না। কার্ডিয়াক অ্যারেস্ট যে কোনো কোথাও হতে পারে, বাড়িতেও হতে পারে, হাসপাতালেও হতে পারে, যেখানে রুগী আনরেসপন্সিভ হয়ে যায়। হঠাৎ করে যদি বা দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, সে হঠাৎ করে জ্ঞান হারায় আর সে পড়ে যায়, আর তখন সে আনরেসপন্সিভ হয়ে যায়। কার্ডিয়াক অ্যারেস্ট ইজ আ মোস্ট এমার্জেন্সি ইন দ্য মেডিকেল সায়েন্স। সেক্ষেত্রে আমরা যদি তাকে কোনো সিপিআর বা রিসাসিটেটিভ মেজার্স না দিই তাহলে কিন্তু তার বাঁচা মুশকিল। আচ্ছা, এবার স্যার একটু জানবো যে স্টেন্ট কখন বসানো জরুরি হয়ে পড়ে বা কখন বসাতে হয়? স্টেন্ট আসলে একটি মেটাল অ্যালয়ের একটা টিউব। এই মেটাল অ্যালয়ের টিউব বিভিন্ন মেটাল যেমন প্ল্যাটিনাম, টাইটানিয়াম বা আপনার স্টেনলেস স্টিল, বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি হয়। এরকম আমাদের ফার্স্ট জেনারেশন স্টেন্ট, সেকেন্ড জেনারেশন স্টেন্ট, থার্ড জেনারেশন স্টেন্টস আছে, এবং এদের এই স্টেন্ট, এই যে মেটাল টিউব আছে, মেটাল টিউবের মধ্যে একটা পলিমার থাকতে পারে, সে পলিমার নাও থাকতে পারে। এই পলিমার বলতে একটা কোটিং, হ্যাঁ, একটা প্লাস্টিক একটা কোটিং যেটা ডিজলভ হয়ে যায় বডিতে নতুন নতুন স্টেন্টগুলোতে। সেই পলিমারের মধ্যে একটা কেমিক্যাল থাকে যেটা স্টেন্টের মধ্যে রিব্লকেজ হওয়া থেকে রক্ষা করে, সেটাকে বলি আমরা ড্রাগ এলিউটিং স্টেন্ট। তো এই স্টেন্ট জিনিসটি ডাক্তারবাবুরা ইউজুয়ালি তখনই বসান যদি রুগীর অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, কিন্তু সব অ্যাঞ্জিওপ্লাস্টিতেই যে স্টেন্ট বসবে সেটা নয়। অ্যাঞ্জিওপ্লাস্টিতে স্টেন্টের ব্যবহার মূলত শিরাটা যাতে চুপসে না যায় বেলুন দিয়ে ফোলানোর পরে, সেই কারণেই ব্যবহার হয়, অর্থাৎ টু প্রিভেন্ট রিকয়েল। সেটাই প্রথম এবং অদ্বিতীয়ম কাজ স্টেন্টের। এছাড়া যদি আমরা সাধারণভাবে শিরাটাকে বেলুন দিয়ে ফোলানোর পরে তার লুমেন অর্থাৎ নালীটা যাতে আবার একই রকম সজীব থাকে সেই জন্য স্টেন্ট বসানো হয়, আবার সেখানে রিব্লকেজ না হয় সেটাও স্টেন্ট দেখে। আর অ্যাট দ্য সেম টাইম যদি কখনো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গিয়ে শিরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, অ্যাব্রাপ্ট ক্লোজার, একটা ডিসেকশন বা ওই শিরার একটা ইনার লেয়ার ছিঁড়ে গিয়ে যদি শিরাটা বন্ধ করে দেয়, সেক্ষেত্রেও আমরা স্টেন্ট বসিয়ে সেটাকে সিল করতে পারি। তো স্টেন্টের অনেকগুলো ব্যবহার আছে, তার প্রয়োজনটা ডাক্তারবাবুরা বোঝেন যে কখন রুগীকে স্টেন্ট দিতে হবে, কখন দিতে হবে না। খুব যদি সরু শিরা হয় বা যদি সেই শিরাতে স্টেন্ট দেওয়ার মতো না হয়, তাহলে আমরা অনেক সময় ড্রাগ ইলিউটিং বেলুন ইউজ করি। সেখানে বেলুনের ওপর একটা ওষুধ কোটিং থাকে যেটা ওই শিরাটার রিব্লকেজ আটকায়।
অনেকে স্যার এটা ভাবেন যে হার্টে ব্লকেজ ধরা পড়েছে, ওষুধ খেলেই হয়তো সেটা সেরে যাবে বা ব্লক খুলে যাবে। তাই এই ধারণাটা কতটা সত্যি বা কতটা বিজ্ঞানসম্মত? ওষুধ খেলে ব্লক খুলে যাবে এই ধারণাটা কিছুটা সত্যি, যদি ধরুন ব্লকেজ কম পরিসরে হয়, মানে ধরুন 50% বা তার নিচে, সেই ব্লকেজগুলো ক্ষেত্রে ওষুধ যেটা করে সেটা হচ্ছে যে ব্লকেজের যে একটা হার্ট অ্যাটাকে পরিণত হওয়ার যে মানে তার যে একটা মানে ফিউচার রিস্ক থাকে সেইটাকে স্তিমিত করে। হ্যাঁ, অর্থাৎ প্লাক প্যাসিভেশন বলি আমরা ডাক্তারি ভাষায়, সেটা ওষুধ করে। রক্তটাকে তরল রাখার মাধ্যমে রক্ত যাতে না জমাট বেঁধে যায় সেটা দেখে। হার্টের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যদি হার্ট উইক থাকে সেটাকে ইমপ্রুভ করা সম্ভব। তো ওষুধ হচ্ছে আপনার ভিত। আমরা তার ওষুধ সারা জীবনই রুগীর একটা ইনভেস্টমেন্ট, তার খাদ্যাভ্যাস, তার জীবনযাত্রা এগুলো ছাড়াও ওষুধ তার একটা লাইফলং একটা ইনভেস্টমেন্ট। এছাড়াও তার যদি টেম্পোরাইজ করতে হয়, ধরুন কিছু রুগী মনে করলেন যে হ্যাঁ আমার বুকে ব্যথা হচ্ছে, আমি এতগুলো ওষুধ খেতে পারবো না আমার বুকে ব্যথার সারানোর জন্য, সেক্ষেত্রে আমি যদি অ্যাঞ্জিওগ্রাফি করে আমার ব্লকেজ পাই, অ্যাঞ্জিওপ্লাস্টি করে নিই, তাহলে সেক্ষেত্রে ওষুধের সংখ্যা কমতে পারে। কিন্তু একটা মিনিমাম একটা বা দুটো ওষুধ তাকে হয়তো সারা জীবনই খেতে হবে। আর ওষুধ একমাত্র ফিউচার রিস্ক অফ হার্ট অ্যাটাকস কমাতে পারে। অ্যাঞ্জিওপ্লাস্টি পার সে ফিউচার রিস্ক অফ হার্ট অ্যাটাকস কমাতে পারে না। এই জিনিসটা বস্তুত বুঝতে হবে যে যদি কোনো রুগী হার্ট অ্যাটাক নিয়ে আসে, সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করে, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলি আমরা, সেটা একটা উত্তম চিকিৎসা রুগীর জীবন বাঁচানোর। অ্যাঞ্জিওপ্লাস্টি সিমটমস রিলিভ করতে পারে। আমি একটা কায়িক করলাম, কিছুটা দূর অবধি হাঁটলাম, বুকে ব্যথা হলো, আবার বসে পড়লে কমে গেল, আমি এতগুলো ওষুধ খেতে চাই না, বা ওষুধ খাওয়াকালীনও আমার অনেকগুলো শিরাতে ব্লক বেরিয়েছে তাই আমার রিস্ক ফ্যাক্টর বেশি, তাহলে আমি কোনো প্রকার রিভ্যাসকুলারাইজ করলে, অর্থাৎ শিরার যদি উপচার করি অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি মারফত, আমার লাইফ রিস্ক কমছে আর আমার হার্ট অ্যাটাকের রিস্ক কিছুটা কমছে, কিন্তু হার্ট অ্যাটাক রিস্ক সম্পূর্ণ শূন্য হয়ে যায় না আমি শুধু অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করলে ওষুধ ছাড়া। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাঞ্জিওপ্লাস্টি করে এলাম, বাইপাস করে এলাম, তাহলে আমার হার্ট অ্যাটাক আর হবে না, এই ধারণাটা কিন্তু ভুল। এবার স্যার একটু ডায়াগনোসিস পার্টটা নিয়ে একটু আলোচনা করবো যে ইকো, ইসিজি, টিএমটি বা এনজিওগ্রাফি যেগুলো আপনি বলছিলেন এতক্ষণ, সবাই এই জিনিসগুলো জানেন যে আমরা এই ধরনের পরীক্ষাগুলো করলে আমরা হার্টের সমস্যা ধরতে পারি। একটু কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, কখন কোনটা প্রয়োজন কোন রোগীর ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন, এবং কোন টেস্টটা কখন কার জন্য বিপজ্জনকও হতে পারে। আমরা টিএমটি টেস্টের কথাও শুনেছি অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, এগুলো আমাদের বুঝতে হবে প্রত্যেকটা টেস্টেরই একটা ইন্ডিকেশন আছে, অর্থাৎ তার প্রয়োজনীয়তা আছে, আর তার লিমিটেশন আছে, অর্থাৎ সে কতটা খবর দিতে পারে সেই পরীক্ষাটা, তারও একটা নির্দিষ্ট একটা লিমিট আছে। যেমন একটা ইসিজি সব থেকে সহজ পরীক্ষা, সব থেকে সাশ্রয়মূলক পরীক্ষা, আর এমার্জেন্সি ভিত্তিক ইসিজিটা ম্যান্ডেটরি। ইসিজিতে আমরা অনেকগুলো খবর পাই, যেমন হার্ট অ্যাটাক চলছে কিনা, বা আপনার রোগীর অন্যান্য হার্টের কোনো অসুখ আছে কিনা তার প্রাথমিক একটা ধারণা আমরা ইসিজি থেকে পাই, তার হার্টের ছন্দে পতন হচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারি। কিন্তু একটা রোগীর যদি বুকে ব্যথা হচ্ছে না, সেই সময় ইসিজি যদি নর্মাল হয়, তার মানে এই নয় যে তার হার্টের অসুখ চলছে না। তো সেক্ষেত্রে আমরা সবসময় জোর দিই, যদি হার্ট অ্যাটাক নিয়ে রোগী আসে বা আমাদের মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে আমরা একটা সিরিয়াল ইসিজি করতে বলি, অর্থাৎ শুরুতে একটা ইসিজি, আধ ঘন্টা বাদে, 1 ঘন্টা বাদে, 2 ঘন্টা বাদে, 3 ঘন্টা বাদে। তো এই ইসিজি, বা যদি পেশেন্ট হাসপাতালে ভর্তি হয় তাহলে টেলিমেট্রি বলে একটা জিনিস হয়, যেখানে তার এই 24 ঘন্টার মনিটরের মধ্যে সে অ্যাটাচ থাকলে 12 লিড চ্যানেলে মনিটরে আমরা তার এসটি সেগমেন্টটা মনিটর করতে পারি। তো তার মাধ্যমে দ্রুত হার্ট অ্যাটাককে নির্ধারণ করা সম্ভব। এবার ইকো আমাদের অবশ্যই অনেকগুলো খবর দেয়, যেমন ইসিজি যা যা প্রাথমিক ধারণা তৈরি করলো সেটাকে অনেকটা কনফার্ম করতে সাহায্য করে, যে হার্টের দেওয়ালে নড়াচড়া কেমন আছে, হার্টের পাম্পিং ক্ষমতা কেমন আছে, হার্টের ভালভগুলোর কি খবর, হ্যাঁ, হার্টের বাইরে জল জমেছে কিনা। তো হার্ট অ্যাটাক ছাড়াও অন্যান্য কারণে রুগীর যে হার্টের এমার্জেন্সি হতে পারে, বুকে ব্যথা নিয়েও আসতে পারে, তারও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ অনেকগুলো কারণ থাকতে পারে, হার্ট অ্যাটাকে একটা কারণ নয়, সেগুলো আমাদের বাদ দিতে সাহায্য করে। পালমোনারি এম্বলিজম, অ্যাওর্টিক ডিসেকশন কিছুটা ক্ষেত্রে আমাদের সাহায্য করে জানতে। ট্রেডমিল টেস্ট ইউজুয়ালি অ্যাকিউট হার্ট অ্যাটাক সিচুয়েশনে আমরা করি না, কেন কি কাইকস্ট্রম যখনই রুগীর করতে যাবে তার হার্টের অক্সিজেনের
দরকার বেশি পড়বে, আর যে হার্ট অলরেডি কম্প্রোমাইজড অর্থাৎ তার অক্সিজেনের যোগান কম, তার নালি একটা যা বন্ধ হয়ে গিয়ে হার্টের একটা বিস্তীর্ণ অঞ্চলে রক্ত কম যাচ্ছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে অক্সিজেনও কম যাচ্ছে, সেই মাসেলকে যদি বেশি খাটতে হয় তাহলে সেই মাসেলের মৃত্যু তাড়াতাড়ি ঘটে। ট্রেডমিল টেস্ট আমরা করি সাধারণভাবে যাদের ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা আছে, অর্থাৎ 2-5 বছরের বা বুকে ব্যথার হিস্ট্রি আছে, সাময়িক হয়, একটা নির্দিষ্ট দূরত্ব গেলে দাঁড়িয়ে পড়লে কমে যায়, সেক্ষেত্রে ট্রেডমিল আমাদের অনেকটা প্রাথমিকভাবে গাইড করে জানার জন্য যে হ্যাঁ তার এই অসুখটার প্রগনোসিস কি, অর্থাৎ তার এই অসুখটা যে আছে সেই অসুখটা জন্য তার রিস্ক কতটা ইমিডিয়েটলি বা ইন্টারমিডিয়েট টার্ম, মানে 6 মাস বা 1 বছরের মধ্যে মরে যাওয়ার তার আশঙ্কা বা হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কতটা, সেইটা আমাদের গাইড করতে সুবিধে হয়। টিএমটি কিন্তু আমাদের হার্ট অ্যাটাক এর চিকিৎসার পরে যখন রুগী বাড়ি যায় সেই রুগীগুলোর ক্ষেত্রে আমরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফেরার ক্ষেত্রে অনেকটা আমাদের সাহায্য করে বোঝার জন্য যে সে একটা নির্দিষ্ট কায়িক শ্রম করতে পারছে, তাহলে আমরা তাকে গাইড করতে পারি, হ্যাঁ এখন আপনি অফিস যেতে পারেন, এখন আপনি গাড়ি চালাতে পারেন, এখন আপনি আপনার বৈবাহিক জীবন সম্পন্ন করতে পারেন, আপনার বাজার যেতে পারেন, সিঁড়ি ভাঙতে পারেন। তো এই যে তার বিভিন্ন রকম তার স্বাভাবিক জীবনে ফেরার যা যা স্টেপ আছে সেগুলোকে ক্ষেত্রে টিএমটি আমাদের গাইড করে। ইউজুয়ালি টিএমটি আমরা হার্ট অ্যাটাক থেকে চিকিৎসা করে ছুটি দেওয়ার 2 সপ্তাহের মাথায় করি, নচেত 1 মাসের মাথায় করি। আচ্ছা, এবার স্যার একটু একেবারে সাধারণ বিষয় যেটা প্রত্যেক ঘরে ঘরে মানুষ ভুগছেন, সেটা হচ্ছে হাই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডস। এগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বাড়িয়ে দিচ্ছে এবং কিভাবে এটা থেকে সতর্ক থাকা যায়? কোন কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডস বেশি থাকতে পারে রক্তে? সেগুলোর সতর্কতা কিভাবে মানুষ মেনে চলবে একটু যদি বলেন। কোলেস্টেরল একটি দরকারি বস্তু আমাদের রক্তে, একটি কেমিক্যাল যেটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন প্রয়োজনীয় কাজে লাগে। তো সেই জন্য কোলেস্টেরল কথাটা মানি যে সেটা খারাপ জিনিস সেটা নয়। কোলেস্টেরল যদি মাত্রা অতিরিক্ত হয় তাহলেই সেটা খারাপ। এই মাত্রা অতিরিক্ত কতটা সেটার আবার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সেটা রোগী বিশেষ আমরা সেটা বলি। সাধারণ লোক যার কোনো অসুখ নেই তার ক্ষেত্রে সাধারণভাবে যেমন 150-র ওপর টোটাল কোলেস্টেরল হলে সেটাকে আমাদের তার খাদ্যাভ্যাস পাল্টানো, জীবনযাত্রা, আর যদি সেটা অবশ্যই আপনার 200-র ওপর হয় তাহলে সেটাকে চিকিৎসার প্রয়োজন। আর যদি আপনার এলডিএল কোলেস্টেরল সাধারণভাবে 150-র উপর হয় সেটার চিকিৎসা প্রয়োজন। সাধারণভাবে সেটাকে 100-র নিচে রাখাটার প্রয়োজনীয়তা আছে। প্রাথমিকভাবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাতে আমরা জোর দিই সাধারণ যাদের অসুখ নেই সেই ধরনের সাধারণ জনগণের। আর 3 মাস দেখার পরে যদি দেখি যে না এই খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাতেও কাজ হচ্ছে না, তখন আমরা ওষুধের প্রয়োগের কথা বলি। কিন্তু ওষুধগুলিও যেগুলো দিই সেগুলোও কিন্তু অনেক বছর খেতে হয়, যাতে করে তার এই কোলেস্টেরলের যে চিকিৎসা করে সেটাকে আমাদের যে থ্রেশহোল্ড বা যে মাপের নিচে রাখতে হবে সেইটা সাস্টেইনড ওয়েতে এক নাগাড়ে থাকে, তাহলেই রিস্ক কমবে। নচেত এমন যদি আপনি 6 মাস বা 2 মাস ওষুধ খেলেন আর তারপর ভাবলেন যে না ওষুধ খেয়েও ভালো আছি, না খেলেও ভালো আছি, তাহলেও আমি খেয়ে কি করব, তাহলে কিন্তু আপনার লং টার্ম অর্থাৎ অনেক বছর ধরে ভালো থাকার যে প্রয়াস সেইটা কিন্তু হবে না। হ্যাঁ, আরেকটা যেটা মাথায় রাখতে হবে ট্রাইগ্লিসারাইড যেমন বলা হলো যে ট্রাইগ্লিসারাইডও কিন্তু শরীরের দরকারি কাজে লাগে। আবার ট্রাইগ্লিসারাইড একটা মাত্রা অতিরিক্ত লেভেলে খারাপ শরীরের জন্য। সাধারণভাবে ডায়াবেটিসে ট্রাইগ্লিসারাইড বাড়ে, থাইরয়েডের অসুখে বাড়ে, কিডনির অসুখে ট্রাইগ্লিসারাইড বাড়ে, এছাড়া বংশগত কারণেও ট্রাইগ্লিসারাইড বেশি থাকতে পারে। যদি ট্রাইগ্লিসারাইড খুব বেশি হয় 500-র ওপর, তাদের হার্ট অ্যাটাকের থেকেও প্যানক্রিয়াস জনিত অসুখ যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হওয়ার রিস্ক বেশি। ট্রাইগ্লিসারাইড সাধারণভাবে আমরা 200-র ওপর গেলে সেটাকে আমরা অবশ্যই জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস দিয়ে প্রথমে আগে চেষ্টা করি। যদি না কন্ট্রোলড হয় তাহলে আমরা আগে দেখে নিই এলডিএল কোলেস্টেরল, যেটা সবথেকে বাজে কোলেস্টেরল রক্তে হার্টের জন্য, সেইটা টার্গেট রিচ করেছে কিনা অর্থাৎ 100-র নিচে আছে কিনা। তখনই আমরা নন এইচডিএল কোলেস্টেরল বলে একটা ভাগ আছে, এলডিএল এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাদ দিয়ে বাকিটা যেটা আছে তার মধ্যে ট্রাইগ্লিসারাইডের একটা এই ভাগটাও ইনক্লুডেড, সেটাকে আমরা চিকিৎসা করি। যদি নন এইচডিএল কোলেস্টেরল 130-এর নিচে আছে তখনই আমরা ট্রাইগ্লিসারাইডকে চিকিৎসা করি 200-র নিচে রাখার জন্য, প্রেফারেবলি 150-র নিচে রাখার জন্য।
এবার স্যার একটা বিষয় জানার, যে অনেক দর্শক বন্ধু এই প্রশ্নটা করেন যে কোলেস্ট্রলটা একটু বেশি হয়েছে, ডাক্তারবাবু ওষুধ খেতে দিয়েছে, তাহলে এই ওষুধটাকে আমাকে সারা জীবন খেতে হবে? আপনি কি বলেন? হ্যাঁ, তো যেটা বলার যে মানে ওষুধ খাওয়াতে অনেকের অনীহা থাকতে পারে, কিন্তু যেটা আমরা সহজেই বোঝালাম যে এই মানে হার্টের অসুখ, ডায়াবেটিস, কোলেস্ট্রলের অসুখ, প্রেশারের অসুখ, এগুলো লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ এগুলো ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এরা আপনি ওষুধ না খেলে যদি হঠাৎ করে ওষুধ খাচ্ছিলেন বন্ধ করে দেন, তাহলে রিবাউন্ড, অর্থাৎ কোলেস্ট্রল লেভেলটা আবার দুম করে যা ছিল বেসলাইন যেখান থেকে শুরু করেছিলেন তার উপরে চলে যেতে পারে বা সেই লেভেলে ফিরে যেতে পারে। প্রেশারের সমস্যার ক্ষেত্রে একই জিনিস বলা, যদি ওষুধ বন্ধ করে দেন, ব্লাড প্রেশার কন্ট্রোল যেটা আপনি অ্যাচিভ করেছেন, অর্থাৎ যেটা আয়ত্তে এনেছিলেন, সেটাও আবার প্রেশার বেড়ে যেতে পারে। সুগারের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে এই লাইফস্টাইল ডিজিজগুলোতে যতক্ষণ না আমরা জিন বেস থেরাপি আবিষ্কার করছি বা তার প্রয়োগ সাধারণ জনগণের জন্য হচ্ছে, ওষুধ নির্ভর চিকিৎসাতে এইগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা। এবার স্যার একেবারে শেষ প্রান্তে এসে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অনেক দর্শক করে থাকেন আমাদের, যে যদি হঠাৎ বাড়িতে হার্ট অ্যাটাক হয় কারো, তাহলে সেক্ষেত্রে একেবারে ওই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয়, এবং তার পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা কিভাবে শুরু হবে? ঠিক, তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণভাবে আমরা মানে এই সমস্যার সম্মুখীন যদি কখনো হই, তাহলে আমাদের প্রথমে মাথা কাজ করে না। প্রথমেই আমরা এদিক সেদিক ফোন করি, আত্মীয় স্বজনকে ফোন করি। আমাদের হাতে সবসময় নিয়ারেস্ট যে সব থেকে নিকটবর্তী হার্টের হাসপাতাল কোনটি, বাড়ির কাছে এবং যেখানে হার্টের চিকিৎসা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, সেইটা আগে নির্ধারণ করে লিখে রাখতে হবে ঘটনা ঘটার অনেক আগেই, এবং অ্যাম্বুলেন্সের নাম্বার ইত্যাদি বাড়িতে তা রাখতে হবে। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে বাড়িতে কিন্তু একটা খুব সহজলভ্য একটা ওষুধ ডিসপ্রিন রাখতে হবে বা অ্যাসপিরিন রাখতে হবে। আমরা অনেক কাজেই অ্যাসপিরিন খাই, মাথা ব্যথা হলেও খাই, গা হাত পা ব্যথা হলেও খাই, জলে দিয়ে গার্গেল করি, কিন্তু একটা ডিসপ্রিন একটা রুগীর জীবন বাঁচাতে পারে হার্ট অ্যাটাক হলে। সেই ডিসপ্রিন ট্যাবলেটটি আমরা মুখে ফেলে যদি চিবিয়ে নিই, 10 মিনিট মুখে রাখি চেবানোর পরে এবং তারপরে জল খেয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা হার্ট অ্যাটাককেও রোধ করতে পারে। সরবিট্রেট দেওয়ার প্রবণতা অনেক লোকের থাকে, জিভের তলায় একটা সরবিট্রেট গুঁজে দিই, মাথা ঘুরে গেলেও গুঁজে দেয়, আবার যদি বা তার অন্য কোনো উপসর্গ হচ্ছে তাহলেও দিয়ে দেয় না বুঝে। সরবিট্রেট দেওয়া থেকে আমরা বিরত থাকতে বলবো, কেন কি সরবিট্রেট ব্লাড প্রেশার ঝপ করে কমিয়ে দিতে পারে। রুগীর যে ক্ষেত্রে সরবিট্রেট দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না, আপনি দিলে রুগীটির বরঞ্চ ক্ষতিই হবে, লাভ কিছু হবে না। সেই জায়গায় যদি আপনি একটা ডিসপ্রিন ট্যাবলেট তাকে চিবাতে বলেন এবং তারপরে মুখে 10 মিনিট রেখে তারপরে জল খেয়ে নিতে বলেন, তাহলে কিন্তু তার জীবনটা বেঁচে যাবে। দ্রুত তাকে একটা হার্টের হাসপাতালে স্থানান্তরিত করা এবং তারপরে চিকিৎসা ডাক্তারবাবুদের করতে দেওয়া, সেটাই বুদ্ধিমানের কাজ। ক্যাথ ল্যাব এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই ক্যাথ ল্যাব আসলে কি। হার্টের রোগীদের জন্য এই ক্যাথ ল্যাব কতটা গুরুত্বপূর্ণ, হৃদরোগজনিত আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে কাজ করে এই ক্যাথ ল্যাব, কি কি পরিষেবা দেওয়া হয়, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিভাবে চিকিৎসকরা শুশ্রূষা করেন এই ক্যাথ ল্যাবে, সেটা আমরা আজকের পর্বে আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া নারায়ণা হসপিটালে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মুন্না দাস, বিশিষ্ট কার্ডিওলজিস্ট। তিনি আমাদের ঘুরিয়ে দেখাবেন যে ক্যাথ ল্যাবের ভেতরে কিভাবে গোটা একটা কর্মযজ্ঞ ঘটে চলেছে প্রতিনিয়ত। স্যার আপনি একটুখানি দেখান যে আমাদের এই ক্যাথ ল্যাবের ভেতরে কি কি রয়েছে আর অন্যান্য। ক্যাথ ল্যাবের এটাই হচ্ছে পেশেন্ট টেবিল, যেখানে পেশেন্ট শুয়ে থাকে, আর আমরা প্রসিডিউরটা হাত দিয়ে করি বা কুচি দিয়ে করি বা গলা দিয়ে করি, বিভিন্ন অ্যাক্সেস কিট আছে আমাদের। এটা হচ্ছে ইমেজ ইন্টেন্সিফায়ার, হ্যাঁ, এটা নিচে হচ্ছে এক্সরে এমিটার, এখান থেকে এক্সরে বিমটা বেরোয় নিচ থেকে, পেশেন্টের দেহ মধ্যে দিয়ে প্রবেশ করে তারপর বাইরে আসে। আর এটা হচ্ছে ক্যামেরা, যেখানে ওই এক্সরে ইমেজটাকে তারা সে ক্যাচ করে, হ্যাঁ, গ্রহণ করে, হ্যাঁ, এই ক্যামেরাতে ছবি, তারপর সেটাই একটা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই যে স্ক্রিনটি আছে, স্ক্রিনে আমরা শিরাটিকে দেখতে পাই। শিরাটিকে দেখানোর জন্য একটা ওষুধ আমরা দিই, আয়োডিন যুক্ত একটা কন্ট্রাস্ট, যেখানে আয়োডিন এই এক্সরে ইমেজে কালো দেখায়, আর যদি কোনো ব্লক থাকে সেই জায়গাটায় সরু হিসেবে, নেগেটিভ ইমেজ হিসেবে সরু হয়েছে শিরাটি আমরা দেখতে পাই। আর সেটাই আমাদের আবার অফলাইন সিডি হিসেবে রিপোর্ট হিসেবে পেশেন্ট পেয়ে যায় সেম ডে তৎক্ষণাৎ। ঠিক আছে, যখনই ছুটি হচ্ছে
এই রিপোর্ট নিয়ে সে বাড়ি যাচ্ছে, ঠিক আছে। আর এছাড়া আমাদের এই মনিটরটি আছে, যেখানে আমাদের পেশেন্টের হার্টের গতি, পেশেন্টের হার্ট ব্লাড প্রেশার, তার রেসপিরেটরি রেট, স্যাচুরেশন, সব কিছু, অক্সিজেন মাত্রা কত আছে, সব কিছু মনিটর হওয়া সম্ভব। এছাড়া একটা ডিফিব্রিলেটর এমার্জেন্সি ইকুইপমেন্ট আছে। যদি পেশেন্টের হৃদযন্ত্রের ছন্দপতন ঘটে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন জাতীয় সমস্যা বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হঠাৎ করে চালু হয় কোনো কারণে, সেক্ষেত্রে সেটিকে তাকে আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর দায়িত্বে এই যন্ত্রটি। হ্যাঁ, এছাড়াও আমাদের টেম্পোরারি পেসিং এর সুবিধা আছে। যদি পেশেন্টের হঠাৎ করে টেম্পোরারি পেসমেকারের প্রয়োজন পড়ে, এটা হচ্ছে আমাদের পালস জেনারেটর। একটি টেম্পোরারি পেসমেকার হচ্ছে একটি সলিড তার, যেটা মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হতে পারে হার্টের মাসেল অবধি। তো সেইটা আমরা রোগীকে এই সুবিধাটা দিতে পারি যদি তার সেটা প্রয়োজন হয়। এছাড়া আমাদের এখানে হার্টের শিরার ভেতরে প্রবেশ করানোর জন্য একটি ক্যামেরা আছে। সেই ক্যামেরাটি বলি আমরা আইভাস। এই যন্ত্রটার সাহায্যে আমরা আইভাস এই ক্যামেরাটা প্রবেশ করিয়ে হার্টের ভেতরে, শিরার ভেতরে কি ঘটছে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খ জানতে পারি। হ্যাঁ, তো এই নতুন নতুন গ্যাজেটগুলো আমাদের আরও বেশি করে প্রিসিশন, অর্থাৎ আমাদের আরও বেশি করে মানে আপনার সূক্ষ্মভাবে রোগীর এই চিকিৎসাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করছে। ইমার্জেন্সি সিচুয়েশনে, কোনো আপৎকালীন পরিস্থিতি যখন একজন পেশেন্ট আসছেন, তখন প্রাথমিকভাবে আপনারা প্রথম কোন পরীক্ষাগুলো করেন, তারপরে কি কি প্রাইমারি ট্রিটমেন্ট শুরু হয়? আমাদের প্রাথমিকভাবে যেটা বললাম যে ইমার্জেন্সি যদি হার্ট অ্যাটাকের রোগী আসে, আমাদের দরজায় যেই পৌঁছলো ইমার্জেন্সিতে, সঙ্গে সঙ্গে একটা গ্রিন করিডোর করে হাসপাতালের মধ্যেই রোগীকে আমরা তৎক্ষণাৎ স্থানান্তরিত করি আমাদের ক্যাথ ল্যাবে। পেশেন্ট ওয়ার্ডে না গিয়ে ডাইরেক্টলি ক্যাথ ল্যাবে চলে আসেন, এমার্জেন্সি থেকে প্রিপেয়ার্ড হই। মোট এই পুরো প্রক্রিয়াটি করতে 5 থেকে 10 মিনিটের মধ্যে সম্পন্ন হয় এবং রোগী হাসপাতালে পৌঁছানোর পরে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করা অবধি বেলুন প্রবেশ করেছে শিরাতে, যেখানে ব্লক আছে, এবং সেটাকে বেলুন ফুলিয়েছি। এই যে টাইম ডিউরেশনটা আমরা মাপি, এটাকে বলি ডোর টু বেলুন টাইম। এই ডিউরেশনটা আদ্যপান্ত 30 মিনিটের মধ্যে হতে হবে, ঠিক আছে? সেটাই গোল্ড স্ট্যান্ডার্ড। তো সেটাই আমরা বজায় রাখার চেষ্টা করি। আর এমনি সাধারণ যারা হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছেন, তাদের জন্য ক্যাথল্যাব কতটা ইম্পর্টেন্ট, তাদের জন্য ক্যাথল্যাব কি কি রোল প্লে করছে? মানে সব রোগীরই যে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে তা নয়। আপনার ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করবেন যে আপনার কি প্রক্রিয়ায় কি পরীক্ষাটি আপনার জন্য দরকার। সাধারণভাবে আমরা ইসিজি, ইকো, টিএমটি, হ্যাঁ, বা কোনো আপনার পারফিউশন স্ক্যানের মাধ্যমে আমরা প্রথমে আগে ধারণা করে নিই যে রোগীর হার্টের শিরাগত ব্লকেজের সমস্যা আছে কি আর নেই। হ্যাঁ, যাদের ব্লকেজের সম্ভাবনা কম মনে হচ্ছে বা যে ইনডোর ভিত্তিক ভর্তি হতে চাইছে না, সে আউটডোর ভিত্তিক আমাদের এখানে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি 256 স্লাইস সিটি মাধ্যমে হার্টের শিরা ব্লকেজ নির্ধারণ করার উপায় আছে। আর যার আমরা মনে করছি যে হ্যাঁ ব্লকেজের সম্ভাবনা বেশি বেরোবে এবং তৎকালীন সেই মুহূর্তে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করার পরে কোনো সিদ্ধান্ত নিতে পারবো তার চিকিৎসা, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি, তাদের আমরা এরকম অ্যাঞ্জিওগ্রাফি প্রসিডিওর যেটা দেখলেন, হ্যাঁ, যেটা এটাই গোল্ড স্ট্যান্ডার্ড, তো সেটা আমরা করতে বলি। কোনো ক্ষেত্রে কি এগুলোর কোনো ঝুঁকি আছে বা রিস্ক ফ্যাক্টর কিছু আছে? সব পরীক্ষাতেই আছে, কিন্তু যেমন অ্যাঞ্জিওগ্রাফিতে আপনার 1000 লোকের মধ্যে একজনের দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? আর 100 জনের মধ্যে একজনের হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু এই তথ্যগুলো যারা মানে আছে বইতে, হয় না তেমন নয়, কিন্তু আমরা ধরুন এত বছর ধরে 25 বছর উপর এই চিকিৎসা করছি, তো যারা এক্সপিরিয়েন্সড অপারেটর তাদের হাতে এটা রেয়ারিটি হয় না প্র্যাকটিক্যালি। দর্শক বন্ধু, ডাক্তারবাবু এতক্ষণ বললেন, আপনারা শুনলেন যে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে কি কি করবেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা, পূর্ব লক্ষণগুলো কিভাবে দেখে চিনবেন এবং হার্ট অ্যাটাক হলে তৎক্ষণাৎ আপনার কি করণীয়। ডাক্তারবাবু যে পরামর্শগুলো দিলেন সেগুলো আপনারা মাথায় রাখুন, মেনে চলুন। আশা করি আজকের পর্ব থেকে আপনারা উপকৃত হয়েছেন। হৃদযন্ত্রজনিত যে কোনো সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন, অবহেলা করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।